প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সানজিদা তন্নি। আজ আমাদের আলোচনার বিষয় ভারত বাংলাদেশ সম্পর্ক। শেখ হাসিনার চলে যাওয়ার পরে ভারত বাংলাদেশকে কি দৃষ্টিতে দেখছে, ভারতের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক ব্যবস্থা এখন কি অবস্থায় রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমার ডান দিকে রয়েছেন ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। শুভেচ্ছা এবং স্বাগত আপনাকে। আমার বাম দিকে রয়েছেন কামাল জামান মোল্লা, আপনি বিএনপি নেতা এবং শিল্প উদ্যোক্তা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং আলোচনায় যেতে চাই ভারত বাংলাদেশ সম্পর্কে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি খুব সরলভাবে বলেছেন যে দুটি দেশের মধ্যে অনেক ধরনের মনোমালিন্য হতে পারে, অনেক ধরনের ব্যাপার থাকতে পারে, কিন্তু ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়ন করা সম্ভব। ভারতও সেটি বলেছে, কিন্তু তাদের গণমাধ্যমগুলো একটু ভিন্ন কথা বলছে। এর পাশাপাশি বাংলাদেশ থেকেও অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে ভারত বিরোধী অনেক বক্তব্য যাচ্ছে ভারতে। এই সব পরিস্থিতি নিয়ে আপনার কি মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের 100 দিন প্রায়, এই সময়টা ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন কাটলো? ধন্যবাদ আপনাকে। আমি যদি প্রথমে এভাবে বলি যে স্বাধীনতা উত্তর বাংলাদেশের ভারত বাংলাদেশ যে সম্পর্ক, তাতে এটা বলা যায় যে একেবারে তলানির পর্যায়ে। অনেক কারণ আছে, সেই কারণগুলি আমরা কম বেশি জানি, কিন্তু বৃহত্তর প্রতিবেশী গণতান্ত্রিক দেশ হিসাবে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার কোনো বিকল্প বাংলাদেশের নেই। বাংলাদেশে যদি আমরা তিনটা প্রতিবেশী ধরি, বৃহত্তর হচ্ছে ভারত, 3 দিক থেকে আমাদেরকে ঘিরে রেখেছে বা আবেষ্টন করে রেখেছে। এরপরে হচ্ছে মিয়ানমার, এবং যদি একেবারে নির্বিষ প্রতিবেশী ভাবি বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, তো বঙ্গোপসাগর থেকে আমরা কার্যত কোনো ধরনের বেনিফিট নিতে পারিনি অদ্যাবধি। আবার যদি আমি মিয়ানমারের দিকে তাকাই, মিয়ানমারের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বলতে গেলে একদম জিরো লেভেলে। সো এতদিন পর্যন্ত স্বাধীনতার পর থেকে বাংলাদেশ এককভাবে ভারতের সাথে যে সম্পর্ক মেনটেন করে যাচ্ছিল, এটা কিন্তু খুবই ভালোভাবে যাচ্ছিল। যদিও এখানে অনেক অসঙ্গতি, অনেক ধরনের অবিচার, অনেক কিছু আছে যেগুলি প্রাসঙ্গিকভাবে এখন আর বিস্তারিত আলাপ করা ঠিক হবে না। কিন্তু 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরে যখন ভারতে আশ্রয় নিল, তারপর থেকে ঘটনার এটা কিন্তু একটা বড় বাঁক, যার পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্ক অনেকটা টানাপোড়েনের দিকে চলে গেছে। এটার কারণ হচ্ছে যে বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের, জনমানুষের বা বুদ্ধিজীবী মানুষ যারা আছেন, তাদেরও যে ধারণা ভারত সম্পর্কে, এটা কিন্তু নেতিবাচক। খেয়াল করে থাকবেন যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যে ইয়ারডিস্টিকগুলি আছে, যেগুলি ক্ষেত্র আছে, সেই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এখন এটা নিম্নমুখী। উদাহরণস্বরূপ একটা কথা বলি যে এই 5ই আগস্টের ঘটনার পরে ভারত বাংলাদেশি সাধারণ মানুষের জন্য ভিসা এক প্রকার বন্ধ করে দিয়েছে। সম্পূর্ণরূপে এটা তারা জ্ঞাত যে বাংলাদেশের অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতের উপরে অন্ধর মতো নির্ভরশীল। তো সেক্ষেত্রে এখন একেবারে একদম অকাতরে আমাদের ভিসা বাংলাদেশি মানুষের ভিসা দিচ্ছে না। অনেক জটিল রোগে আক্রান্ত মানুষও এখন যেতে পারছেন না। এটা দুঃখজনক। এটা প্রতিবেশীর প্রতি কীরকম আচরণ হওয়া উচিত, এটা তার মনে হয় যে স্বাধীনতার পরে এরকম বিরূপ প্রতিক্রিয়া ভারত বাংলাদেশ সম্পর্কে পড়েনি। এখনও কিন্তু যে দ্বিপাক্ষিক যে দ্বান্দ্বিক বিষয়গুলি আছে, সেগুলি কিন্তু এখনও প্রাসঙ্গিকভাবে আলোচনা আসেওনি এবং উঠেও নি। কিন্তু পতিত সরকার প্রধান শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পরে এখন জনরোষের শিকার পতিত সরকারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তাকে যে ভারত আশ্রয় দিয়েছে, ভারত একটা বড় ধরনের বিপদে আছে। বিজেপি সরকার সম্ভবত তাদের দীর্ঘ সময় এত বড় কূটনৈতিক পরাজয়ের কখনো মুখোমুখি হয়নি। তো মূলত তারা স্বীকার করেছে, মিরর ইন্ডিয়াতে একটা প্রতিবেদন এরকম আসছে যে ভারত স্বীকার করে নিয়েছে যে সিআইএর পরিকল্পনার কাছে তার হেরে গেছে। এখন তারা শেখ হাসিনাকে, সাবেক পতিত সরকার প্রধানকে কতদিন রাখবে, কিভাবে রাখবে, অন্য কোথাও পাঠিয়ে দিবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। এখন যেহেতু আপনার আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনাকে আসামি করে তাকে ফেরত চাও, এটা কিন্তু বড় একটা ঘটনা হয়ে দাঁড়াবে। তো এখন দেখেন যে ভারত নিকটতম প্রতিবেশী শুধু না, ইভেন পশ্চিমবঙ্গ এবং কলকাতা শহরে বিভিন্ন পেশাজীবী মানুষ তারা বিভিন্নভাবে
মানে আবেদন করছে, আন্দোলন করছে যাতে বাংলাদেশিদেরকে তাদেরকে যেতে দেওয়ার সুযোগ দেওয়া হয়। বাংলাদেশের জন্য ভিসা পায় সহজে, তাহলে তাদের ব্যবসা বাণিজ্য চিকিৎসা সব কিছু মানে ভালোর দিকে যাবে। তারপরেও ভারত একটা ঝুঁকি নিয়ে এখানে আপনার এটা বন্ধ রেখেছে। এই সম্পর্কটি কিভাবে ভালো করা যায় সে বিষয়ে আপনার কাছে আসব। আপনার কাছে জানতে চাই, ভারতের অর্থনীতি বাংলাদেশের উপর অনেকটা নির্ভরশীল, বাংলাদেশেরও আমদানি রপ্তানি অনেকটা ভারতের উপর নির্ভরশীল। বিশেষ করে আমি যদি তৈরি পোশাকের কথা বলি, তৈরি পোশাক খাতে বাংলাদেশের পোশাকের বাইং হাউসগুলো ভারতের উপর অনেকটা নির্ভরশীল। আপনি জানেন, আপনি পোশাক শিল্পের সঙ্গে রয়েছেন। তো এই সামগ্রিক পরিস্থিতিতে আমাদের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা এখন? টু দ্য পয়েন্টের দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। আমার কলিগ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এস কামাল ভাইকে। এটা একটা সুন্দর পয়েন্ট। বাংলাদেশ ভারত বন্ধু প্রতি দেশ, আমরা অনেক বছর একসাথে আছি। আজকে আমাদের দেশে 1,71,00,000 মেট্রিক টন ইম্পোর্ট হচ্ছে বাংলাদেশে জল স্থল পথে। ভারত থেকে সব কিছু মিলে ইম্পোর্ট হচ্ছে, আমদানি হচ্ছে, আমদানি রপ্তানি হচ্ছে। এবং তার মধ্যে ভারত থেকে আসতেছে 1,50,00,000 টন, মানে 98% মেট্রিক টন, 98% ভারতে কিন্তু বেনিফিটেড হচ্ছে বাংলাদেশের কাছ থেকে। বাংলাদেশ কিন্তু বেনিফিট হচ্ছে না। আমি মনে করি ভারত ছাড়া বাংলাদেশ চলবে না, আর বাংলাদেশ ছাড়াও কিন্তু ভারতের ভালো কিছু হবে না। বাংলাদেশ আজ অসহায় অবস্থায় নাই, বাংলাদেশের সক্ষমতার দিকে অনেক এগিয়ে গেছেন। ভারত যেরকম আমাদের সাথে বর্তমানে একটা কথা বলেছেন, তারা আমাদের সাথে সুসম্পর্ক রাখবে না, অন্য রাস্তা কিন্তু বাংলাদেশের খুলে গেছে। যেমন মালদ্বীপ, আমাদের ইম্পোর্ট শুরু হয়ে গেছে। নতুন করে দেখেন আমাদের ইসের সাথে, পাকিস্তানের সাথে করেছে, জাহাজ খুলে দিয়েছে। তো আমি মনে করি বাংলাদেশ এবং ভারত সুসম্পর্ক বজায় রাখা উচিত। ভারত যেমন বিগত দিনে বাংলাদেশের ব্যক্তির সাথে সম্পর্ক রেখেছিল, দেশের সাথে নয়, বাংলার মানুষের সাথে রাখা উচিত ছিল, একটা দেশের সাথে রাখা উচিত ছিল। ভারত গভর্নমেন্ট সেটা ভুল করেছে। আমি মনে করি বর্তমান সরকার সাথে ভারত একটি বন্ধুসুলভ আচরণ করে দুই দেশের বন্ধুত্ব আরও জোরদার করবে এবং সুসম্পর্ক বজায় রাখবে, তাতে দুই দেশের জন্যই ভালো হবে। জি, আপনার কাছে আরেকটি প্রশ্ন। আপনি বললেন যে ব্যক্তির সাথে সম্পর্ক রেখেছে, শুধু আওয়ামী লীগের সঙ্গে ভারত কেন সম্পর্ক রাখবে, বিএনপির সঙ্গে সম্পর্ক রাখলো না কেন? আমি বিগত রেখেছে, সেটা ভারত ভুল করেছে। ভারতে রাখা উচিত ছিল বাংলার জনগণের সাথে, বাংলাদেশের সাথে। ভারত শুধু একটি ব্যক্তি বা একটি গোষ্ঠীর সাথে সম্পর্ক রেখেছে, যেটা বাংলাদেশের উপরে অন্যায় করেছে। আজ বাংলাদেশের জনগণ মর্মাহত। অনেক ধন্যবাদ। আপনার কাছে আসতে চাই, যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, এই যে আপনি কূটনৈতিক সম্পর্কের কথা বললেন, কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে, এই সম্পর্ক উন্নয়নের পথ কি? এটি কি আন্তরিক হতে পারে? না, হতে পারে অবশ্যই, এবং হওয়ার কোনো বিকল্প নেই, হতেই হবে। হ্যাঁ, এটা ভারতের জন্য যেমন অপরিহার্য। কামাল ভাই যেমন বললেন, বাংলাদেশ কিন্তু ভারতের সবচেয়ে বড় মার্কেট। কিন্তু একটা জায়গায় ভারত বাংলাদেশ দুই দেশেরই যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তারা বাংলাদেশের স্বাধীনের পর থেকে যে পদক্ষেপগুলি নিয়েছেন, যে আচরণগুলি করেছেন, যে যে এমইউজগুলি, মেমোরান্ডাম আন্ডারস্ট্যান্ডিংগুলি সই করেছেন, তাতে বিস্তর বিস্তর তফাৎ আছে। ভারত বাংলাদেশের মধ্যে যখন কোনো চুক্তি সই হয়, এটা কখনোই উইন উইন হয় না, এটা হয় উইন লুজ। আমরা বাংলাদেশ সবসময় পিছিয়ে থাকি, ভারত সবসময় জয়ে থাকে। এখন যদি বলেন যে এটার কারণটা কি, ভারতের প্রতিবেশী দেশ যতগুলি আছে তার মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক বাংলাদেশের সাথে। এমন কোনো দেশ নেই, দ্বিতীয় কোনো দেশ নেই যার সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক আছে। সো বাংলাদেশ ছাড়া কিন্তু তাদের কোনো বিকল্প নাই, এটাও তাদের বুঝতে হবে। এখন এই যে সম্পর্ক যে খারাপ, এটার কারণ যদি একটা সেক্টর আমি বলি, সেটা হচ্ছে গিয়ে ধরেন নদী, আন্তর্জাতিক নদী খুব গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক নদী পুরো পৃথিবীতে আছে 240টা, তার মধ্যে 54টা বাংলাদেশে কাগজ কলমে, কিন্তু প্র্যাকটিক্যালি মোট নদীর সংখ্যা হচ্ছে 200। কিন্তু এতগুলি যে নদী আছে, শুধুমাত্র গঙ্গা নিয়ে চুক্তি হয়েছে, গঙ্গা নিয়ে চুক্তি হয়েছে, বাকি 199টা নদীর কোনো খবর নেই। তিস্তা নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর, কিন্তু এটা আলোচনার সীমিত। আমাদের একমাত্র নদী হচ্ছে ফেনী নদী, যেটা আপনার ফেনী থেকে উৎপত্তি হয়েছে। এই ফেনী নদী থেকে গত পতিত সরকার, স্বৈরাচারী সরকার
1.82 কিউসেক পানি প্রত্যাহার করার জন্য সাবরুমকে অনুমতি দিয়েছে, একমাত্র নদী কিন্তু দেখেন সেখানে আমরা এতটুকু, ওয়ারএজ বাকি 198টা নদীর ব্যাপারে কোনো কথা নেই। কারণটা কি? তাহলে আমাদের যারা এতদিন রাষ্ট্র ক্ষমতা ছিল তাদের সম্পর্কে আমার ডিডাকশন খুবই সিম্পল, হয় তারা মূর্খ, নিরেট, অজ্ঞ, অথবা তারা দেশদ্রোহী। দেশের স্বার্থকে তারা আইডেন্টিফাই করতে পারেনি। বিগত সরকার যেই আসুক না কেন ক্ষমতায়, এক সরকার বলেছে যে উনি ভারতে গিয়ে তিস্তার কথা ভুলে গেছেন। তো আপনারা যে ছিলেন পরবর্তী সময়, তা আপনারা কি করলেন? দেখেন, আন্তর্জাতিক নদী চুক্তি অনুযায়ী 35টা দেশ যদি স্বাক্ষর করে, তাহলে আন্তর্জাতিক নদী চুক্তিতে স্বাক্ষর করা মানে অধিকার, মানে অ্যাক্টর হিসেবে আপনি সিগনেটারি হতে পারেন। 2018 সালে সম্ভবত ভিয়েতনাম 35তম কান্ট্রি এটার স্বাক্ষর করে, বাংলাদেশ অদ্যাবধি করেনি। সো এখানে দেশের স্বার্থকে আইডেন্টিফাই করা যে কত নির্মমভাবে আমরা স্বার্থ জলাঞ্জলি দিয়েছি, তা মানুষ তো এখন বুঝতে শিখেছে। এখন মানুষ বুঝতে শিখেছে যে কোথায়। এখন দেখেন আমাদের তিস্তা নিয়ে যে চুক্তির আলাপ হচ্ছে, এটার এক ধরনের প্রমোশন হচ্ছে, এটা বালিশ পাচার হচ্ছে। একবার ভারতের কাছে যাচ্ছি, একবার চায়নার কাছে যাচ্ছি। বাংলাদেশের যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা তো একবারও ক্ষেপে বললো না যে তিস্তা মহাপরিকল্পনা নিজের টাকায় করব। আপনি দেখেন, আমি রংপুরের, নর্থ বেঙ্গলের। রংপুর হচ্ছে বাংলাদেশের, নর্থ বেঙ্গল হচ্ছে বাংলাদেশের রুটির ঝুড়ি, সমস্ত খাবার ওখান থেকে আসে। ওয়ারাজ নর্থ বেঙ্গলে বাজেটের হলো 2%। তার মানে বাংলাদেশের একটা বড় ধরনের শোষণ হচ্ছে নর্থ বেঙ্গলে। তাহলে দেখেন, তিস্তা নদী নিয়ে তারা, ভারত এ পর্যন্ত তিস্তার ব্যাপারে, গঙ্গা চুক্তির কথা আসে, গঙ্গা চুক্তি কিন্তু আগামী 2 বছরের মধ্যে এটা শেষ হতে যাচ্ছে। গঙ্গা চুক্তিতে বলা হচ্ছে যে লিন পিরিয়ডে 90% পানি আমাদেরকে হার্ডিস ব্রিজ এলাকায় দিবে। এখন বলেন, তিস্তা পারের বা গঙ্গা পারের যে সাধারণ মানুষ আছে, যে কৃষক আছে, সে লিন পিরিয়ড কি বুঝে, কিউসেক পানি কি বুঝে? সে বুঝে আমার চাষাবাদ দরকার, আমার পানি পাচ্ছি কি পাচ্ছি না। এই তিস্তা নিয়ে এত বড় হচ্ছে, যখন 2011 সালে মনমোহন সিং যখন বাংলাদেশে আসছিলেন, তখন তিস্তা কিন্তু একটা পর্যায়ে চলে আসছিল। সেখানে 37.5% পানি, ভাগ পানি পাবে বাংলাদেশ, 42.5 ভাগ পানি পাবে ভারত, এবং 20% রাখা হচ্ছে নদীর মানে স্বার্থে। এটা তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অজুহাত দিয়ে বললো যে না, এটা স্বাক্ষর করা সম্ভব না। তাহলে কি এখন বাংলাদেশ একবার পশ্চিমবঙ্গের সাথে সমাধান করবে, আর একবার কেন্দ্রীয় গভর্নমেন্টের এই ব্যাপারে যে চিন্তাভাবনা, যে পরিকল্পনা, সেটা কার্যকর হচ্ছে না। তাহলে আমরা তো বলতে পারি, ঠিক আছে, তিস্তার পানি নিয়ে আপনি দরকার হয় রংপুরের ডিভিশন কমিশনের সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বসুক। তার মানে কূটনৈতিক শিষ্টাচারে এমন কিছু ব্যাপার হয়েছে যেটার কোনো বিকল্প, মানে আমরা অত্যন্ত খুবই নাজুক এবং আমরা বলতে পারবো খুব দুর্বল অবস্থানে আছি। এটার একটাই মাধ্যম বের করা, এটার থেকে বের হয়ে আসা, সেটা ডেটারেন্স। আমি আসবো আপনার কাছে। বাংলাদেশ ভারত সম্পর্কে অভিন্ন নদীগুলো, এর পানি বন্টন চুক্তি অনেক গুরুত্বপূর্ণ, এবং এখানে ফারাক্কাবাদের কথা আসতে পারে, বাঁধগুলো, এবং বন্যার সময় কি হয় আমরা দেখেছি। আমি এই প্রসঙ্গে আসবো। আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু একজন ব্যবসায়ী মানুষ, দেশের বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি কি, এবং এই অর্থনৈতিক পরিস্থিতি উন্নয়নের জন্য আমরা আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত, তাদের সঙ্গে কিভাবে সহযোগিতার মাধ্যমে এটি আরো উন্নত করতে পারি বলে আপনি মনে করেন? দেখেন, বাংলাদেশ বর্তমান অর্থনৈতিক অবস্থা আসলেই খুবই খারাপ বা নাজুক যেটাকে বলা যায়। কারণ বাংলাদেশ এমন একটি পর্যায়ে রেখে গেছেন বিগত সরকার, সমস্ত ব্যাংকগুলো খালি, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা মানে শেষ পর্যায়ে আর কি। যারা টাকা দেশ থেকে পাচার করে সরে গেছেন দেশে, তারা নাই। এখন বর্তমান সরকার নতুন করে নতুন আঙিনায় সাজানোর চেষ্টা করতেছে। এখানে অবশ্যই আমাদের ভারতেরও সহযোগিতা দরকার। ভারত যদি আমাদের সাথে এখন কোনো অন্যায়ভাবে বাংলাদেশকে প্রতিকূলতার দিকে ফেলে দিতে চায়, সেক্ষেত্রে আমরা ঘুরে দাঁড়াবো। আপনারা জানেন, বিগত প্রত্যেকটি মাসে আমাদের রেমিটেন্স আসতেছে $2 বিলিয়ন শুধু লেবারের কাছ থেকে। আমাদের গার্মেন্টস সেক্টরে আসতেছে বছরে প্রায় $40 বিলিয়ন। আমরা ঘুরে দাঁড়াইতে হয়তো সময় লাগবে 6 মাস 1 বছর, বাট বাংলাদেশ কিন্তু আবার ঘুরে দাঁড়াবে, নিজস্ব অর্থায়নে দাঁড়াবে, খালি যদি অর্থ পাচার না হয় বাংলাদেশ থেকে। বর্তমান সরকার যদি সুষ্ঠুভাবে ব্যাংকগুলোকে শক্তিশালী করে, পুঁজি বাজারটাকে যদি একটু শক্ত হাতে নেয়, বিগত সরকার যেমন পুঁজি বাজারটাকে শেষ করে দিয়েছে। আপনারা জানেন, বাংলাদেশের বিজনেসগুলো সম্পূর্ণ ব্যাংক ভিত্তিক, ব্যাংকের টাকায় কিন্তু বাংলাদেশের বিজনেস হয়। সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাংক এবং পুঁজি বাজার যদি নিয়ন্ত্রণ ঠিক না থাকে, সে দেশ কখনোই দাঁড়াতে পারে না।
আমাদের বাংলাদেশের পুঁজিবাজার একদম তলানিতে চলে গেছে। পুঁজিবাজার যদি ঘুরে দাঁড়াতে পারে, সুন্দরভাবে যদি পরিচালনা করতে পারে বর্তমান সরকার, তাহলেই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আর আমাদের দেশের, আমি আবার বলি, ডাক্তার ইউনূস সাহেব যেমন যাদের ফরেনে আমাদের ভাইরা আছেন তাদের জন্য এয়ারপোর্টে সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন তাদেরকে রিসিপশন করার জন্যে। আমি মনে করি বাংলাদেশের একমাত্র ঘুরে দাঁড়ানোর আরও জায়গা যদি ম্যান পাওয়ার বাড়ানো যায়। আমাদের দেশ থেকে প্রচুর লোক আছে যারা এখনও চাকরি নেই, অসহায় আছেন, হাজার হাজার লক্ষ লোক। এদের যদি আমরা সুন্দরভাবে চেষ্টা করি একটু ম্যান পাওয়ারটাকে বাইরে প্রোভাইড করতে পারি, যেই টাকাটা একদম সম্পূর্ণ বাংলাদেশে আসবে, সেটা কোনো রিটার্ন নাই। অন্য সেক্টর টাকা কিন্তু ইম্পোর্ট হয়, এক্সপোর্ট হয়, আসে চলে যায়। তো আশা করি বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। ভারত আমাদেরকে আটকাইতে পারবে না। ভারত আটকাইতে পারবে না একটাই কারণ আমাদের দেশের মানুষ কর্মঠ, আমাদের দেশের মানুষ সবাই সচেতন। আপনারা জানেন, আরেকটা সেক্টরে বলি, ভারত আমাদের বন্ধু দেশ, আমরা বলি মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু তারা সেটা বিশ্বাস করে কিনা জানি না। আমাদের দেশে এবং বিদেশে প্রাইভেট সেক্টরে বিদ্যুতের নামে এবং জ্বালানির নামে একটা প্রকল্প করেছে ভারত বাংলাদেশ, যেটা তারা এখন হুমকি দিচ্ছে বন্ধ করে দিবে টাকা পেড না করলে। দেখেন, এটা কোনো ব্যাংকে কোনো সিস্টেমে নাই, আপনি হুমকি দিতে পারেন না, টাইম বাড়াতে পারেন, কিস্তি হতে পারে। যেটা মনে করেন 6.5 টাকা হওয়ার ছিল পার ইউনিট, যেটা নর্মাল সিস্টেম, সেটা করেছে 12 টাকা কন্ট্রাক্ট। এটা কার স্বার্থে করেছে? এটা কি দেশের স্বার্থে করেছিল কন্ট্রাক্টটা, না ইন্ডিয়ার স্বার্থে করেছে? এটা আমরা বিগত সরকারই জানতে পারে তাদের কি কন্ট্রাক্ট আছে, যে একটা প্রাইভেট সেক্টরকে ভারতের এত বড় একটা কন্ট্রাক্ট দিয়েছে, যেটা গত বছর 12,000 কোটি টাকা শুধু ক্যাপাসিটি চার্জ দিয়েছে বাংলাদেশ থেকে। এর বাইরে আপনি বললেন যে অনেক টাকা পাচার হয়েছে, আমরা তো গণমাধ্যমে সবাই দেখেছি। সেই টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারেও নিশ্চয়ই সরকার কাজ করবেন এবং আমাদের অর্থনীতি আরও উন্নত হবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে যে আপনি ব্যবসা বাণিজ্য করতে যে কী ধরনের সমস্যা ফেস করছেন? আমরা নিজেও ব্যবসায় আমরা দেখতেছি, আমরা এলসি খুলতে গেলে ডলার শর্টেজ আছে, ডলার নাই বললেই চলে। বিগত 6 থেকে 10 মাস এই দেশ এলসি যেতেই না, টোটালি 90% বন্ধ ছিল। ফুডের উপরে শুধু কিছু এলসি দিতে পারছে বাংলাদেশ ব্যাংক, বিকজ আমাদের রিজার্ভটা শূন্য করে ফেলেছিল। রিজার্ভটা এই বিদ্যুৎ সেক্টর দিয়ে কিন্তু খালি করে ফেলেছে। তো এখন হচ্ছে কি, এটা সময় লাগবে। আমাদের রিজার্ভ ঢুকতেছে, টাকা রিজার্ভ বাড়তেছে। গত মাসেও দেখছি আমরা 4 বিলিয়ন ডলার বেড়েছে। তো রিজার্ভ বাড়বে, আস্তে আস্তে সময় লাগবে। বাট বর্তমানে ইজ ভেরি টাফ টু বিজনেস হ্যান্ডেল করা। আপনারা জানেন, গার্মেন্টস সেক্টরে বর্তমানে আমাদের এক্সপোর্ট বাড়তেছে, বাট আমাদের কিছু সংখ্যক গার্মেন্টস মালিক তারা তাদের বড় বড় প্রতিষ্ঠান দেশকে অস্থির করার জন্য কিন্তু বন্ধ করে দিচ্ছে। কিন্তু তাদের কিন্তু বন্ধ করার কথা না। তারা বিগত সরকারের আমলের তাদের সাথে যোগসাজের লোক বিদায় তারা এই গার্মেন্টসগুলোকে বন্ধ করে দেশকে। আমি আসবো আপনার কাছে, আপনার কাছে একটু জানতে চাই, আমরা হচ্ছে নদীর পানি বণ্টন নিয়ে কথা বলছিলাম। সেখানে হচ্ছে ফারাক্কা বাঁধ, তিস্তা বাঁধ সহ আমরা জানি যে 53টি নদীর উপর বাঁধ নির্মাণ করা হয়েছে এবং যার ফলে আমাদের উত্তরবঙ্গে আমরা দেখি খরার মৌসুমে খরা, এবং যখন বৃষ্টি হয় তখন যখন বাঁধগুলো খুলে দেয় অনেক বন্যা হয়, এবং তারা সেটিকে ভিন্নভাবে বলেন যে এইটি প্রাকৃতিকভাবেই হচ্ছে, এরকম একটি বিষয়। এই সমস্যাগুলো কি কূটনৈতিকভাবে সমাধান করা সম্ভব, নাকি আমাদেরকে আন্তর্জাতিক আদালতে যেতে হবে, সেই প্রসেসের মধ্য দিয়ে করা সম্ভব? কূটনৈতিকভাবে সমাধান করাটাই হচ্ছে শ্রেয়, এবং করার সুযোগ ছিল যদি উভয় পক্ষ এখানে বসতে রাজি হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারত বাংলাদেশ যে দ্বিপাক্ষিক যে আন্তর্জাতিক নদী আছে, এটার ব্যাপারে এক হচ্ছে আমাদের সচেতনতা, আমাদের উদ্যোগ, আমাদের দেশপ্রেমের অভাব, যে কারণে আমরা চাহিদাই করতে পারছি না এটার প্রবলেমটা কি, এটার সমাধান কীভাবে হওয়া উচিত। আর দ্বিতীয়ত হলো, ভারত এ ব্যাপারে খুব একটা আগ্রহী নয়। আমি এখন যে বিষয়টার উপরে আলোকপাত করব, যে দেখেন যে গঙ্গা চুক্তি যেটা হয়েছে, এই চুক্তিটার নাম হচ্ছে গঙ্গা চুক্তি, কিন্তু এই নদীটা যখন ভারতে প্রবাহিত, তখন গঙ্গোত্রী হিমবাহ থেকে আসার পর যখন ভারতে প্রবাহিত তখন এটার নাম গঙ্গা, এমনকি নেপালে যখন প্রবাহিত তখন নাম গঙ্গা, বাংলাদেশে এটা পদ্মা। সো এটা কিন্তু আনুষ্ঠানিকভাবে হওয়া উচিত ছিল, মানে এটার নোমেনক্লেচারটা হচ্ছিল গঙ্গা এবং পদ্মা চুক্তি, রাইট? এটা হলো না। আচ্ছা, এখানে যে ক্লজগুলি আছে, মানে এখানে 12টা যে ক্লজ আছে, সেই ক্লজগুলো কিন্তু খুবই চমৎকার। এখানে একটা জায়গায় বলা আছে, যখন বাংলাদেশের পানির কষ্ট হবে
হার্ডিন্স ব্রিজ এলাকায়, হার্ডিন্স ব্রিজ দুইটা পয়েন্ট, ওইদিকে হলো গিয়ে আপনার ফারাক্কা আর এদিকে হচ্ছে হার্ডিন্স ব্রিজ। যখন বাংলাদেশের পানির সংকট হবে তখন আমরা 90% পানি আমরা বাংলাদেশকে দিব। এটা কিন্তু তারা অত্যন্ত যত্নের সাথে করে আসছে। কিন্তু বাকি যে জায়গা, বাকি যে নদী, প্রত্যেকটা নদীর ব্যাপারে তারা যেভাবে খুশি সেভাবে তারা এটা ব্যবহার করে। তাহলে আমরা কি আমাদের ন্যায্য হিসাব বুঝে নিতে পারছি না? না, আমরা পারছি না। এবার এটা আমরা দাবি করছি না। আপনি দেখেন 1977 সালে যে আন্তর্জাতিক নদী বা পানি প্রবাহের যে চুক্তি আছে, সেখানে দুইটা জিনিসের কথা বলা আছে। আপার রাইপেরিয়ান মানে উজানের যে দেশগুলি আছে তারা এটাকে একভাবে ব্যবহার করবে, এবং যারা ভাটির দেশ তারা একভাবে ব্যবহার করবে। উজানেররা কিভাবে ব্যবহার করবে? জলবিদ্যুৎ প্রজেক্ট, এরকম বাঁধ এরকম করবে। তারা কিন্তু ঠিকই করছে, কিন্তু ভাটি অঞ্চলে যখন এটা জলাধার বা ওয়াটার রিজার্ভার করার কথা, এগুলোর কিন্তু কোনো খবর নাই। যেমন আমাদের ডালিয়া যেটা হয়েছে, এরকম বেশ কিছু হওয়া উচিত ছিল। ছোট্ট একটি বিষয় আপনার কাছে জানতে চাই। ভারত বিরোধী বিভিন্ন বক্তব্য আসে বাংলাদেশ থেকে, বিভিন্ন সময় যায়, এবং এটি কোনো ধরনের প্রভাব বিস্তার করছে কিনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে? প্রভাব অবশ্যই বিস্তার করছে। আমি মানে দুইটা চ্যানেলের কথা বললাম, আর বাংলা বোধহয় গত 2 দিন ধরে ফেসবুকে একটা চট্টগ্রাম হাতছাড়া হয়ে যাচ্ছে বলে একটা খুবই ন্যাক্কারজনক একটা প্রচারণা করছে, যেখানে 99% তারা বলছে 99% হিন্দু এবং বৌদ্ধ সম্প্রদায় মানুষ বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে। এটা হচ্ছে স্বাধীনতার পরে 1947-এ ভারত বিভক্তির সময় ভারতীয় নেতৃবৃন্দ যে ভুল করেছে সেটা সংশোধনের একটা সময় আছে। এখন এখানে দেখেন জিওপলিটিক্যাল যে ইস্যুটা, তারা চাচ্ছে 7 সিস্টারকে কানেক্ট করতে খুব অল্প সময়ের মধ্যে। ইতোমধ্যে যেটা হয়েছে আপনার মিয়ানমারের সিতুয়ে নৌবন্দরের, সমুদ্র বন্দরের দায়িত্ব কিন্তু ভারত নিয়েছে। হুগলি থেকে সিতুয়ের দূরত্ব হচ্ছে 539 কিলোমিটার। এখান থেকে ভারত যেহেতু বাংলাদেশ থেকে ট্রানজিট বা সরাসরি যোগাযোগ পাচ্ছে না, তারা চাচ্ছে সিতুয়ে হয়ে পালাতোয়া, কালাতোয়া, জোরিনপুর হয়ে আইজল পর্যন্ত যাওয়ার জন্য। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে 7 সিস্টারের যে কোনো ক্যাপিটালে পৌঁছতে সময় লাগে 1 দিন, ইভেন দিনের আলোর মধ্যে পৌঁছতে পারে। কিন্তু এই 7 সিস্টারে পৌঁছাতে ভারতের কলকাতা থেকে এই পর্যন্ত আসতে মিনিমাম সময় লাগে 3 দিন। কিন্তু কোনোভাবে 7 সিস্টারের অনেক মানে রাজ্য বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক করতে আগ্রহী, সেটা ভারত কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। সো দেখেন, এই পতিত সরকার, স্বৈরাচারী সরকার যখন লাস্ট শেষবারের মতো ভারত ভ্রমণ করে আসলো, তখন ট্রানজিটে অনেক কথাবার্তা হলো। তখন মনে আছে আপনার নেপাল থেকে বিদ্যুৎ আনার কথা ছিল, সেখানে মাত্র 40 মেগাওয়াট বিদ্যুৎ, ওয়ারেজ নেপাল 15-16 হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, জলবিদ্যুৎ উৎপাদন করতে হয়। নেপালকে ওইদিকে অ্যালাউ করছে না, আমাদেরকেও এটা পেতে দিচ্ছে না। আবার পক্ষান্তরে দেখেন আপনি, এই ভারত বাংলাদেশে 1160 মেগাওয়াট বিদ্যুৎ ত্রিপুরা থেকে রপ্তানি করছে। তার মানে বিষয়টা কি, ভারত যেভাবে চাচ্ছে সেভাবেই আমাদের এই ডিপ্লোম্যাটিক সম্পর্কটাকে ইয়ে করে। এখানে একমাত্র বুদ্ধি, আমার থুসিডাইটসের একটা কথা মনে পড়ে, পেলোপনেশিয়ান ওয়ার, এটা খ্রিস্টপূর্ব 360 শতকের দিকের কথা। থুসিডাইটস একটা 27 বছর ব্যাপী পেলোপনেশিয়ান যুদ্ধের পরে একটা বলেছে যে অধিকার বা রাইট অ্যাজ ইট গোজ ইট ইজ বিটুইন দ্য ইকুয়ালস, আদারওয়াইজ দ্য স্ট্রঙ্গার ডু হোয়াট দে ক্যান অ্যান্ড উইকেট সাফার হোয়াট দে মাস্ট। তার মানে ক্ষমতা হচ্ছে সমানে সমানে যারা তাদের ক্ষেত্রে, তাছাড়া যার শক্তি আছে সে শক্তি খাটাবে এবং যে দুর্বল তার যে ভোগান্তি এটা থাকবে। আমাদের অবস্থা হয়েছে তাই। ভারত শক্তিশালী দেশ, তারা যেভাবে খুশি সেভাবে শক্তি ব্যবহার, পানি দিয়ে এক ধরনের সন্ত্রাস হচ্ছে, নির্যাতন হচ্ছে। কিন্তু আমার সবচেয়ে অবাক লাগে যে বাংলাদেশে এত জ্ঞানীগুণী ব্যক্তি কেউ বিষয়টা সাধারণ মানুষের কাছে তুলেও পর্যন্ত এতদিন ধরেনি। তাহলে আমি এদেরকে যারা রাষ্ট্র পরিচালনা তাদেরকে কি বলবো, নির্বোধ, দেশাদ্রোহী নাকি স্বার্থপর? আমি এটা ঠিক। অনেক ধন্যবাদ আপনাকে কামাল মোল্লা। আপনাকে দিয়ে আয়োজনটি শেষ করব আমরা। শেষ প্রশ্ন, বিএনপির বিষয়ে জানতে চাই, শুধুমাত্র বিএনপি না, রাজনৈতিক দলগুলোর বিষয়ে জানতে চাই যে রাজনৈতিক বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো চাইবে যে ভারতের সঙ্গে সবারই সুসম্পর্ক থাকুক, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি? আমি তার আগে শুধু ওই বন্যা নিয়ে একটি কথা বলতে চাচ্ছি। আমার মনে হয় বাংলাদেশের বন্যা থেকে বাঁচতে হলে আমাদের এই মুহূর্তে যত কষ্ট হোক, আমাদের ফারাক্কার সামনে একটি বাঁধ নির্মাণ করা, আর না হলে ইন্ডিয়ার হাত থেকে আমরা কোনোদিনই বাঁচতে পারবো না। তারা অন্যায়ভাবে তাদের মন মতন পানি ছেড়ে দিবে, আমাদেরকে ভাসাবে। আমাদের যত টাকা লাগে আমাদের একটি বাঁধ দেওয়া দরকার। এটা প্ল্যান আছে, চায়নার প্ল্যান আছে, চায়না ইচ্ছেল করে দিবে, চায়না রেডি আছে করে দেওয়ার জন্য। একটা আমরা বিএনপি, আমরা যেটা মনে করি, আমরা চাই ভারতের সাথে সুসম্পর্ক থাক,
যেহেতু ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরাও চাই ভারত জানি আমাদের সাথে সুসম্পর্ক রাখে। আমাদের উভয়ের দরকার দেশের সুসম্পর্ক রাখা, বাট আমাদের এটাও মাথায় রাখতে হবে ভারত যদি আমাদের সাথে সুসম্পর্ক না রাখতে চায়, আমাদের অল্টারনেট রাস্তা খোলা আছে। আমরা কখনোই কারো কাছে ধর্ণা দিয়ে আর থাকতে চাই না। আমরা সম্মান দেখাতে চাই, ভারত যদি সম্মান গ্রহণ করে আমাদেরকে সম্মান দেয়। ভারত যদি আমাদেরকে সম্মান না দেয়, আমরা কোনো ফিলেই ভারতের কাছে ধর্ণা দিতে চাই না। আমরা চাই আমাদের রাস্তা খুলে, আমরা সারা বিশ্ব খোলা আছে আমাদের জন্যে। বাংলাদেশ আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে, 19 কোটি লোক বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষ সব করতে পারে ইনশাল্লাহ। আমি মনে করি বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং ভালোভাবে দাঁড়াবে। জি, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।